আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সারা দেশে আনুষ্ঠানিক টিকাদান শুরু, চলবে বছর জুড়ে। নিরাপদ থাকতে নির্ভয়ে নেয়ার আহ্বান। টিকায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনারা টিকা গ্রহণ করুন। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিকা কার্যক্রম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই বাণিজ্য মেলা হবে এ বছর থেকেই পূর্বাচলে। মিয়ানমারের সেনাশাসনের বিরুদ্ধে জোরালো হচ্ছে বিক্ষোভ, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি। চট্টগ্রামে শেষ আসি ক্যারিবীয়দের, অভিষিক্ত মার্সের ডাবল সেঞ্চুরিতে টাইগারদের হার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ, রাত 11টার 21 সংবাদের সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, প্রকাশিত হলো মুজিব গ্রাফিক নোভেলের 8ম পর্ব, নতুন প্রজন্ম জানতে পারবে ভাষা আন্দোলনের ইতিহাস। সারা দেশে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। সকালে স্বাস্থ্যমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করে বলেন, আজ আনন্দের দিন, নিরাপদ থাকতে সবাইকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দিন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, প্রধান বিচারপতি ও বিশিষ্ট ব্যক্তিরা ভ্যাকসিন নেন। তারা বলেন, নিজের নিরাপত্তার জন্য পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভ্যাকসিন সবাইকেই নিতে হবে। সহকর্মীদের সাথে নিয়ে আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। সব প্রতীক্ষার অবসান, একযোগে উদ্বোধন হলো করোনার টিকা কার্যক্রমের। স্বাস্থ্য অধিদপ্তরের এই অনুষ্ঠানে যোগ দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের যারা 55 ঊর্ধ্ব, এরপরই সারা দেশে 1000-এর বেশি কেন্দ্রের 2500 বুথে টিকাদান শুরু হয়। সোহরাওয়ার্দী হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে এখানে ভ্যাকসিন নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়েছেন সুপ্রিম কোর্টের 2 বিভাগের আরও 55 জন বিচারপতি। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। টিকা নেয়ার প্রায় ঘণ্টাখানেক পর মন্ত্রীরা প্রতিক্রিয়া জানান। বলেন, সব প্রোপাগান্ডা উপেক্ষা করে সবাইকে টিকা নিতে হবে। কেউ যদি এখনো ইনফেক্টেড হয়, আমাদের ডাক্তাররা তারা এই ভ্যাকসিন নিয়ে সেইভাবে এবং ফ্রন্টলাইনে যারা কাজ করে তাদের জন্য কাজ করা আরও নিরাপদ হবে। টিকা পাওয়া যাবে না, পেলে টিকায় কাজ হবে না, টিকা গ্রহণ করলে সমস্যা হতে পারে, এই জাতীয় শঙ্কা, সংশয়, আতঙ্ক যে কিছুই নেই, সেটা আমরা প্রমাণ করার জন্য আমরা নিজেরাই টিকা নিলাম। যদি বেঁচে যাও করোনার কালে, যদি কেটে যায় মৃত্যুর ভয়, যেন বিজ্ঞান লড়ে গেছে সদা। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিজয়ী হতেই ভ্যাকসিন নেওয়া দরকার, এটি সবচেয়ে নিরাপদ উল্লেখ করে তিনি বলেন, যারা টিকা নিয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ আছেন। টিকায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনারা টিকা গ্রহণ করুন। এবং টিকা মানে ভ্যাকসিন মিনস ভিক্টরি। এই করোনা ভাইরাসের এগেনস্ট এইটাই সবচেয়ে বড় হাতিয়ার, যার মাধ্যমে আমরা এই ভিক্টরি অর্জন করতে চাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। পরে সবাইকে নির্ভয়ে টিকা নিতে আহ্বান জানান তিনি। 27 জানুয়ারি প্রথমে দেয়া হয়েছিল, আমরা এই কয়দিন আমরা সেটা পর্যবেক্ষণ করা হয়েছে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে টিকা নেন সাবেক প্রধান বিচারপতি ABM খাইরুল হক। একই সাথে টিকা নিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সদস্য রাশেদ খান মেনন, ইনস্টিটিউটের ডাক্তার, নার্স সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর রাজারবাগে টিকা নেন ডিএমপি কমিশনার। পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই টিকা সবাইকে নেয়ার আহ্বান জানান তিনি। সবাইকে অনুরোধ করব
আপনারা টিকা নেন, যেহেতু প্রতিরোধের একটা ব্যবস্থা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, সেটি কেন আমরা নিব না? এদিকে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে টিকা নেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, এসএসএফ মহাপরিচালক, প্রধানমন্ত্রীর একান্ত সচিব 1, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক ও পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে 18 বছরের উপরে দেশের সব মানুষকেই টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সারা দেশে করোনার টিকা কার্যক্রম শুরুর দিনেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা সাধারণ মানুষের মাঝে। স্বতঃস্ফূর্তভাবে টিকা নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিক্রিয়ায় বলেন, ভয় পাওয়ার কিছু নেই। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে প্রথম দিনে 31,160 জন করোনার টিকা নিয়েছেন। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। প্রতীক্ষিত তারিখ 7 ফেব্রুয়ারি। করোনা যুদ্ধ জিততে টিকাদান শুরু। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমাদের যারা 55 ঊর্ধ্ব তাদেরকে তথ্য কেন্দ্রে নিয়ে আসবেন। শুরুর দিনেই উৎসব মুখর পরিবেশে চলে টিকাদান। সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। ভয় কিংবা সংকোচ ছাড়াই টিকা নেন অনেকেই। সেরা ভ্যাকসিনটি পেয়েছি অনেক জল্পনা কল্পনার শেষে। আমরা আনন্দিত এবং ভ্যাকসিন নিতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করি বাংলাদেশের প্রতিটি মানুষ এই ভ্যাকসিনকে সাদরে গ্রহণ করবে। কোনো ভয় নেই, কোনো ভীতি নেই। নর্মালি যেভাবে টিকা দেওয়া হয় আমরা ঠিক ওই ধরনের টিকার মতোই মনে হলো। প্রত্যেক মানুষের, বাংলাদেশের প্রতিটি নাগরিকের টিকা দেওয়া উচিত। সারা দেশের 1005টি হাসপাতালে চলছে করোনার টিকাদান কর্মসূচি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। টিকাদান কার্যক্রম উদ্বোধনের পর দেশের সব জেলা উপজেলায় শুরু হয় করোনার টিকাদান। যারা নিবন্ধন করেছেন তারাই টিকা পাচ্ছেন। প্রথম দিনে জনপ্রতিনিধি ও ফ্রন্ট লাইনারদের অনেকেই টিকা নিয়েছেন। প্রকাশ করেছেন স্বস্তি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর টিকাদানের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু হয় টিকা কার্যক্রম। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 8টি বুথে টিকা কার্যক্রম শুরু হয়েছে। সিটি মেয়র মোস্তাফিজার রহমান টিকা গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বরিশালে সকাল 10টায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি বুথে প্রথম টিকা নেন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ বাকির হোসেন। জেলার 9 উপজেলায় প্রথম টিকা গ্রহণে 450 মানুষ নিবন্ধিত হয়েছেন। খুলনায় 40টি কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হচ্ছে। মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে মোট 1,68,000 ডোজ করোনার ভ্যাকসিন দেয়া হবে। এর মধ্যে খুলনা নগরীতে দেয়া হবে 48,960 ডোজ। ময়মনসিংহে একযোগে 50টি বুথে করোনা টিকা কার্যক্রম শুরু হয়। বেলা 11:30টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ বুথে সিটি মেয়র একরামুল হক টিটু প্রথম টিকা নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। সিলেটে প্রথম টিকা নিয়েছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 12টি বুথে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। এছাড়া 12 উপজেলার 24টি সেন্টারেও চলে টিকাদান। সকাল 10টা থেকে রাজশাহীর 11টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম টিকা নেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশাহ। ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন 7,500 মানুষ। কুমিল্লা, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, ফেনী, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, মংলা, হিলি ও সাভার সহ জেলা উপজেলায় চলে টিকা কর্মসূচি। টাঙ্গাইলের টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একজন সংবাদকর্মী হিসেবে টিকা নিয়েছি। এছাড়া সুনামগঞ্জ, নাটোর, নওগাঁ, মৌলভীবাজার, গোপালগঞ্জ, নড়াইল, নেত্রকোনা, পাবনা, নোয়াখালী, পঞ্চগড়, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, ভোলাসহ সারা দেশে চলছে টিকা কার্যক্রম। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় 15 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত 292 জন। দৈনিক সংক্রমণ হার 2.35%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 338তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে 12,404টি। মোট শনাক্তের সংখ্যা 5,38,062। মৃতের সংখ্যা বেড়ে 8,205। নতুন 521 জন সহ সুস্থ হয়েছেন 4,83,372। করোনায় মৃত্যু হার 1.52% এবং সুস্থতার হার 89.84%।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত 3 দেশের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রথমে তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান সাক্ষাৎ করেন। দেশটির সংস্কৃতি, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার নানা দিক তুলে ধরেন তিনি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নরওয়ের রাষ্ট্রদূত ইস্পান ভিক্টর এসভেনসেন। সৌজন্য আলাপে দুই দেশের সম্পর্ক দৃঢ় করার আশ্বাস দেন রাষ্ট্রদূত। সবশেষে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার নবনিযুক্ত হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। এ সময় দেশটির দ্রুত উন্নয়নশীল অর্থনীতির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে এবছর বাণিজ্য মেলা হবে এবং মাসব্যাপী করারই পরিকল্পনা বাণিজ্য মন্ত্রণালয়ে। আর এবার থেকে নিয়মিত বাণিজ্য মেলা রাজধানীর অদূরে পূর্বাচলের চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজন করা হবে। চীনের পক্ষ থেকে অবকাঠামোটির হস্তান্তর অনুষ্ঠানে এসব জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুধু এ মেলা নয়, বছর জুড়ে সব ধরনের বাণিজ্য প্রদর্শনীও এই সেন্টারে আয়োজন করা হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। চীনের আর্থিক অনুদান ও কারিগরি সহায়তায় পূর্বাঞ্চলের 4 নম্বর সেক্টরে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। 33,000 বর্গমিটার সেন্টারটির ফ্লোর স্পেস 24,300 বর্গমিটার। এক্সিবিশন হলের আয়তন 15,418 মিটার। আছে মাল্টিফাংশনাল হল, কনফারেন্স রুম, রেস্টুরেন্ট, নামাজ কক্ষ, শিশুদের খেলার মাঠ, বিল্ট ইন পাবলিক অ্যাড্রেস সিস্টেম, বিল্ট ইন ওয়াইফাই সহ অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা। অবকাঠামোটি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করল চীন। এ উপলক্ষে অনুষ্ঠানে চীনের শুল্কমুক্ত বাজার সুবিধা উন্মুক্ত করায় বাণিজ্যের গতি সঞ্চার হয়েছে বলে মন্তব্য করেন বাণিজ্য মন্ত্রী। Government has taken an ambitious program of establishing 100 economic zones and a number of high-tech parks. This has created new business opportunities for the local investors as well as for the foreigners. And we hope Chinese investors will take this opportunity. গেল অর্থবছরে $4.5 বিলিয়ন বাণিজ্য হয়েছে চীনের সাথে। সামনের দিনগুলোতে তা $2.3 ট্রিলিয়ন উন্নীত করতে চায় বাংলাদেশ। আগামীতে আমাদের সমস্ত এক্সপোর্ট মেলাটা যেটা এখানে ঢাকাতে হতো সেটা ওখানেই হবে, এবং শুধু তাই নয়, ওই মেলার যে ওই প্রেমিসিসটা আমরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের শো, প্রোগ্রাম, বিভিন্ন রকমের মেলা বা বিভিন্ন আইটেম নিয়ে আমরা করতে পারবো। আমাদের সমস্ত টার্গেট নির্ভর করছে উপরওয়ালার উপরে, কখন উনি করোনাটা কমাবেন, নাহলে আমরা করে। নবনির্মিত এই আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রটির নাম বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার করার প্রস্তাবে সম্মতি দিয়েছে বন্ধুরাষ্ট্র চীন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার মিয়ানমার সংকট প্রসঙ্গ। সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মিয়ানমারে। অং সান সুচির আটকাদেশের বিরুদ্ধে দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুন দ্বিতীয় দিনের মতো উত্তাল। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন প্রতিবাদে। তবে এমন পরিস্থিতিতেও নীরব দেশটির সামরিক জান্তা। আজহারুল ইসলাম রিয়ের রিপোর্ট। মিয়ানমারের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে সামরিক সরকার বিরোধী আন্দোলন। দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন কয়েক হাজার মানুষ। নির্বাচিত সরকারের নেতাদের মুক্তির দেওয়ার পাশাপাশি সামরিক শাসনের অবসান ঘটানোর দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে এনএলডির পতাকা দুলিয়ে 3 ফিগার স্যালুট নিয়ে মিছিল করেন প্রতিবাদকারীরা। অনেকের হাতেই এনএলডির প্রতিনিধিত্বকারী লাল বর্ণের বেলুন। গাড়ি চালকরা হর্ন বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, আর যাত্রীদের হাতে সুচির ছবি। মাওলামাইন শহরে মোটরসাইকেল নিয়েও চলছে প্রতিবাদ। তবে কিছু কিছু জায়গায় দাঙ্গা পুলিশের বাধায় অগ্রসর হতে পারেননি প্রতিবাদকারীরা। তারা সেখানেই অবস্থান নিয়ে সেনা শাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এদিকে এত আন্দোলন অবরোধের মাঝেও নীরব রয়েছে সামরিক সরকার। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট প্রসঙ্গ। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ ক্যারিবীয়রা টেস্টে ঘুরে দাঁড়ালো। শেষ দিনের রোমাঞ্চটাকে শেষ হাসিতে পরিণত করল সফরকারীরা।
চট্টগ্রামে জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল স্বাগতিক বাংলাদেশ। অভিষিক্ত কাইল মায়ার্সের ডাবল সেঞ্চুরিতে টাইগারদের 3 উইকেটে হারিয়ে 2 ম্যাচ সিরিজে 1-0 এগিয়ে গেল উইন্ডিজ। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। 3 উইকেটে 110 রান নিয়ে শেষ দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য 395 রানের পাহাড় সময় স্কোর। অবিশ্বাস্য লড়াইয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় 2 অভিষিক্ত কাইল মায়ার্স ও এনক্রুমা বোনার। দায়িত্বশীল ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন মায়ার্স। অন্য প্রান্তে বোনার সেঞ্চুরির কাছে গিয়ে তাইজুলের বলে থেমেছেন 86 রানে। মাঝে ব্ল্যাকউড 9 রানে আউট হলেও জোসুয়া ডি সিলভাকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান মায়ার্স। অসাধারণ ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি তুলে নেন এই তরুণ তুর্কি। টেস্ট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে হাঁকান দ্বিশতক। শেষ দিকে সিলভা 20 রানে আউট হলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে অবিচল মায়ার্স। অপরাজিত ছিলেন 210 রানে। এশিয়ার কোনো দেশে বড় রান চেজ করার রেকর্ড গড়ে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিএনপির অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। এমসি কলেজে ধর্ষণের ঘটনায় 2 মামলার বিচার একই আদালতে। সাক্ষী ও বাদী পক্ষের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ভাষার মাসে ভাষা আন্দোলনের কাহিনী নিয়ে প্রকাশিত হল মুজিব গ্রাফিক নোভেলের 8ম পর্ব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে ধারাবাহিকভাবে এ সিরিজ প্রকাশ করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই। গ্রাফিক নোভেলের নতুন প্রজন্মের জন্য জাতির পিতাকে শেখার এবং জানার বড় মাধ্যম হতে পারে বলছেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। স্মৃতিমণ্ডলের আরেকটি রিপোর্ট। ভাষা আন্দোলন ইতিহাসের অমূল্য দলিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক নভেল সিরিজের পর্ব 8-এ ভাষার মাস ফেব্রুয়ারিতে তুলে ধরা হয়েছে ভাষা আন্দোলনকেই। ভার্চুয়ালি মুজিব পর্ব 8-এর মোড়ক উন্মোচন আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে তুলে ধরার এমন উদ্যোগকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। ওদেরকে তো পড়তে হবে, ওদের থেকে তো জানতে হবে। ওরা যদি আমাদের মুক্তিযুদ্ধের কথা না জানে, যদি বঙ্গবন্ধুর কথা না জানে, তাহলে তো ওরা মানে বাংলাদেশের তো নাগরিকই তো হইতে পারবে না। ইট ইজ এ ভেরি গুড আইডিয়া, খুব চমৎকার একটা আইডিয়া যে আমরা গ্রাফিক্স নভেল দিয়ে তার কিছু জিনিস দেখানো হবে। 2015 সাল থেকে মুজিব গ্রাফিক নভেল ধারাবাহিকভাবে প্রকাশ করছে সিআরআই। গ্রাফিক নভেল তৈরি ও পাঠক অভিজ্ঞতার কথা জানান বক্তারা। 10 থেকে 15 বছরের ছেলেমেয়েরাও যাতে সহজে বুঝতে পারে, পড়তে পারে। 2টা লাইনে বলতে পারছি, টেক্সট দিয়েও গল্পটা যাচ্ছে, আবার পাশাপাশি আমি মানে ছবির মাধ্যমেও গল্পটাকে আরো সহজবোধ্য করে তুলছি। বঙ্গবন্ধু তো সুপারহিরো, মানে এত এক্সাইটিং একটা পলিটিশিয়ানের লাইফ হতে পারে এটা আমার ধারণা ছিল না। স্পাইডারম্যান পড়লে যেরকম ফিল হয় আসলে মুজিব গ্রাফিক নোবেল পড়লে সেরকম এক্সাইটিং লাগে। সবসময় ভালো লাগে এই কমিক্সের যখন হচ্ছে অন্যান্য চরিত্রগুলি দেখি আমরা, আমাদের ইতিহাসের পাতা থেকে উঠে আসা যে রাজনৈতিক ব্যক্তিত্বগুলি যখন আমরা দেখি। আগামী মার্চে আরো 2টি পর্ব আসবে বলছে সিআরআই। শিশু কিশোর উপযোগী কন্টেন্ট আমরা কতটুকু বঙ্গবন্ধুকে তুলে ধরতে পেরেছি। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি বলেন, লন্ডনে অবস্থানরত নেতাকে খুশি করার জন্য দলটি মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে। জনগণ মনে করে বিএনপি সার্জিক্যাল নেতাদের হুমকি ধমকি আসলে নিজেদের ব্যর্থতা আড়ালের অপপ্রয়াস। তাদের ক্যাবলা এখন লন্ডনে। লন্ডনকে খুশি করার জন্য তারা স্তুতি আর মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছেন। মনে রাখবেন, ট্যামস নদীর তীর থেকে ঘোষণা দিয়ে পদ্মা, মেঘনা, যমুনায় জোয়ার আনা যাবে না।
কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরায় প্রচারিত প্রতিবেদন হলুদ সাংবাদিকতা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভী। ইয়েলো জার্নালিজমকে নিয়ে আমরা অতিরিক্ত বেশি ইম্পর্টেন্স দিয়েছি। ইট শুড বি ট্রিটেড ফর হোয়াট ইট ইজ। ইটস এ ইয়েলো জার্নালিজম, সেন্সেশনালিজম। এর জন্যে আমরা আমাদের দেশে অনেক কাজ আছে, আমাদেরকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সারা দেশে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টিকা নেওয়া শুরু করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান QMG লেফটেন্যান্ট জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। উদ্বোধনী দিনে 200 জনকে টিকা দেওয়া হয়। নিবন্ধিত সেনা সদস্যদের মধ্য থেকে প্রতিদিন 500 জনকে টিকা দেওয়া হবে। আর বাংলাদেশ নৌজাহাজ হাজি মহসিনে টিকা কার্যক্রম উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M শাহিন ইকবাল। অন্যদিকে বিমান বাহিনী ঘাঁটি বাসারের মেডিকেল স্কোয়াড্রনে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাদ। টিকা দিতে পেরে আমরা সবাই নিজেদেরকে আমরা অনেক স্বস্তির জায়গায় নিয়ে যেতে পারবো, নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবো। আসুন আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করি। সিলেট MC কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় ধর্ষণ ও চাঁদাবাজির বিচার একসঙ্গে একই আদালতে করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি M এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালত পরিবর্তনের আবেদন গ্রহণ করেননি আদালত। একই সঙ্গে মামলার বাদী, সাক্ষী ও বাদী পক্ষের আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতে সিলেট পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোনো আসামির আইনজীবী না থাকলে তাকে আইনজীবী দিতেও বলা হয়েছে। হয়রানি জানি না করা হয়, কোনো থ্রেট জানি না দেওয়া হয় এবং মামলাটা জানি স্মুথলি রান করা হয় এবং নারী ও শিশু ট্রাইব্যুনালেই জানি মামলাটা একসাথে দুটো মামলা একসাথেই চলে। এই দুইটা মামলা একসাথে চলবে এ কথা বলেছেন। বাদীকে এবং মামলার যত সাক্ষী কোর্টে সাক্ষী দিতে আসবেন তাদেরকে পুলিশ সুপার সিলেট এবং ওসি কনসার্ন ওসিকে তাদের নিরাপত্তা বিধানের জন্য নির্দেশ দিয়েছেন। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। প্রাণ দিয়ে মায়ের ভাষা রক্ষা করেছে বাঙালি, আর সেই শক্তিতেই বাংলাদেশের জন্ম। মাতৃভাষার জন্য যে জাতি রক্ত ঝরিয়েছে, যে দেশে জন্ম হয়েছে, সেখানেই গড়ে উঠেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। উপভাষার সংরক্ষণ, নৃভাষার বৈজ্ঞানিক সমীক্ষা ও ধ্বনিমূলক বর্ণমালা নিয়ে গবেষণা করছে প্রতিষ্ঠানটি। পৃথিবীর বিকাশমান ও বিলুপ্তপ্রায় ভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 2001 সালের 15ই মার্চ রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনান। প্রতিষ্ঠানটির অবকাঠামোর পূর্ণাঙ্গ রূপ পায় 2010 সালে। দাপ্তরিক কাজ শুরুর পর প্রতিষ্ঠানটির সীমিত জনবল নিয়েই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে এগিয়ে চলছে। গুরুত্ব দেওয়া হয়েছে গবেষণা ও প্রকাশনায়। ভাষা আন্দোলনের তথ্য সংগ্রহ ও গবেষণার স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। পাশাপাশি বিশ্বের বিলুপ্তপ্রায় ভাষা সংগ্রহ ও সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ফলস্বরূপ প্রতিষ্ঠানটির সংগ্রহে যুক্ত হয়েছে পৃথিবীর অর্ধশত ভাষার আদি বর্ণমালা। মাতৃভাষা বলতে প্রকৃত অর্থে কিন্তু আমাদের উপভাষাগুলো হারিয়ে যাচ্ছে। তো এই উপভাষাগুলি কি করে সংরক্ষণ করা যায়, এর পদ্ধতি কি হবে এবং রিসোর্স পার্সন কারা হবেন, এই নিয়ে আমরা 8টা বিভাগে ওয়ার্কশপ করেছি। জাদুঘরের সংগ্রহেও রাখা হয়েছে দুর্লভ ভাষার আর্কাইভ। পৃথিবীর বাস্তবতা হচ্ছে প্রতি 3 দিনে একটি ভাষার মৃত্যু হচ্ছে। এখন আমরা চেষ্টা করব ওইগুলোর কিছু তাদের স্পেসিমেন, তাদের অডিও ভিডিও নিয়ে ওটাকে সংরক্ষণ করা, যে ভাষাটা ছিল আমাদের। ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপভাষার বৈজ্ঞানিক সমীক্ষায় প্রতিষ্ঠানটি গবেষণা শুরু করেছে। নিয়মিত চলছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা ও মাতৃভাষাশ্রয়ী প্রকাশনাও। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
170 বছর পর ঢাকায় মুসলিমের পুনর্জাগরণ, আবারও বিশ্ব জয় করবে বলছেন গবেষকরা। ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন চলছে, মহাসড়ক অবরোধ। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। প্রায় 170 বছর পর পুনর্জাগরণ ঘটেছে ঢাকায় মসলিনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকায় মসলিন তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্পের আওতায় 6 বছর গবেষণা চলে। এরই মধ্যে মসলিনের জিআই সনদও পেয়েছে বাংলাদেশ। গবেষকরা বলেছেন, বাণিজ্যিক উৎপাদন শুরু হলে আবারও বিশ্বজয় করবে ঢাকায় মসলিন। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। হাতে মসলিন কাপড়ের নমুনা নেই, কোনো খামারে নেই মসলিন সুতার জন্য প্রয়োজনীয় ফুটি কার্পাস। এমন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মসলিন কাপড়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে 2014 সালে মাঠে নামেন একদল গবেষক। 6 বছরের চেষ্টায় সফল হন তারা। 1850 সালে লন্ডনের শেষ প্রদর্শনীর 170 বছর পর গবেষক দল বুনতে সক্ষম হয় ঐতিহ্যবাহী ঢাকায় মসলিন কাপড়ের শাড়ি। লন্ডন থেকে পাওয়া কার্পাসের নমুনা থেকে কার্পাসের ডিএনএ সিকোয়েন্স করা, বাংলাদেশে পাওয়া যায় কার্পাসের এমন জাতগুলো থেকে ফুটি কার্পাস শনাক্ত করা, সুতা উৎপাদন ও মসলিনের বুনন, এ ছিল এক দীর্ঘ জটিল এক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয় 38 ধরনের কার্পাস তুলার জাত। এসব জাত থেকে খুঁজে বের করা হয় ফুটি কার্পাস, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে চাষ হচ্ছে। এই ঢাকাই মসলিন সেটা 100% কটন হতে হবে। তাহলে আমাদের প্রকল্পের উদ্দেশ্যই ছিল যে তুলার জাত থেকে কাপড়টা তৈরি হতো সেটা খুঁজে বার করা, সূক্ষ্ম সুতাটা কীভাবে বানানো হতো সেটা কীভাবে বানানো হতো সেটা টেকনোলজি পুনরুদ্ধার করা এবং সেই সুতা থেকে কাপড় বানানোটা। এরই মধ্যে ঢাকায় মসলিনের জিআই সত্ত্বের অনুমোদন দিয়ে 28 ডিসেম্বর এ সংক্রান্ত গেজেটও প্রকাশিত হয়। গবেষক বলছেন, বাণিজ্যিকভাবে উৎপাদনে গেলে বিশ্বব্যাপী বাজার পাওয়া সম্ভব। বাংলাদেশের তুলা যেটা বাংলাদেশেই ছিল, সেই তুলা থেকে বাংলাদেশের কারিগররা কাপড়টা বানিয়েছে, মানে 100% এটা আমাদের। আগেকার দিনে সব চরকা কাটিং ছিল, সেই স্টাইলে আমরা করেছি। এখন আমরা 500 পর্যন্ত করতে পেরেছি। এখানে বেশ কিছু শাড়ি আমরা এখানে উৎপন্ন করে দেখেছি। গবেষকদের ধারণা, ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে মসলিনের উৎপাদন পদ্ধতির উন্নয়ন সম্ভব, যার মধ্য দিয়ে বুনন প্রক্রিয়া ও রীতির আরও উন্নতি ঘটবে। তৈরি হতে থাকবে একের পর এক বিভিন্ন ধরনের মসলিন কাপড়। এটা সময় লাগবে, হ্যাঁ, আমরা সাকসেসফুল হওয়াটাই বড় কথা। আমরা সাকসেসফুল হয়েছি। গবেষণার প্রথম ধাপে মসলিনের 6টি শাড়ি তৈরি করা হয়েছে, যার একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দেয়া হবে বলে জানান গবেষণা সংশ্লিষ্টরা। হাত বুনন রীতিতে তৈরি করা একটি শাড়ির উৎপাদন খরচ 3,60,000 টাকা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 3 জনের শরীরে করোনার টিকা দিয়েছেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান। রোববার বেলা 11টার দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনার টিকা দেওয়া শুরু হলে আব্দুল মান্নান খান 3 জনের শরীরে করোনার টিকা পুশ করেন। এ সময় সেখানে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এর আগে কুষ্টিয়া 4 আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ একজন নার্সের শরীরে করোনার টিকা পুশ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বান্দরবানের চিম্বুক পাহাড়ের কাপরুপাড়া এলাকায় 5 তারকা রিসোর্ট নির্মাণের প্রতিবাদে ম্রো জনগোষ্ঠী লং মার্চ করেছে। চিম্বুক পাহাড়ের রামারিপাড়া থেকে শুরু হয়ে লং মার্চটি বান্দরবানের রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। লং মার্চে ম্রো জনগোষ্ঠীর সহস্রাধিক নারী পুরুষ ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। পরে রাজবাড়ী মাঠে একটি প্রতিবাদ সমাবেশ হয়। ম্রো জনগোষ্ঠীর লোকজন চিম্বুক পাহাড়ের কাপরুপাড়ার কাছে চন্দ্র পাহাড়ের রিসোর্ট তৈরির কথা জানান। এ সময় বহু বছর ভোগ দখল করা জমি থেকে তাদের উচ্ছেদ করার আশঙ্কার কথা জানান তারা। এবার ব্যবসা বাণিজ্যের খবর।
চট্টগ্রামের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জোনের উদ্যোগে মতবিনিময় ও গ্রাহক সমাবেশ হয়েছে। চট্টগ্রামের রেডিসন ব্লুতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মুমিনুল মাওলা অনুষ্ঠানে বক্তব্য দেন। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সাবেক ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলম, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান। ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোহাম্মদ নাইজার আজম এর সভাপতিত্বে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মোহাম্মদ ইয়াকুব আলী। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে আনুষ্ঠানিক টিকাদান শুরু, চলবে বছর জুড়ে, নিরাপদ থাকতে নির্ভয়ে নেয়ার আহ্বান। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিকা কার্যক্রম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই বাণিজ্য মেলা হবে, এবছর থেকেই পূর্বাচলে। মিয়ানমারের সেনা শাসনের বিরুদ্ধে জোরালো হচ্ছে বিক্ষোভ, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি। চট্টগ্রামে শেষ হাসি ক্যারিবীয়দের, অভিষিক্ত মার্সের ডাবল সেঞ্চুরিতে টাইগারদের হার। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।